খুব সামান্য একটা চুরির ঘটনা থেকে এক মাফিয়া গ্যাংয়ের 12টা বাজিয়ে দিয়েছিল এই সাধারণ মানুষটা। সে হঠাৎ করেই একদিন কিছু অসাধারণ ক্ষমতা পেয়ে যায়। প্রতিদিন একসময়ে ঘুম থেকে ওঠা, সকালের নাস্তা, কফি, অফিস, কাজ, আবার দিন শেষে বাসায় ফিরে আপন মানুষদের সাথে এত কাছে থেকেও দূরে থাকা। জীবনটা যেন জাস্ট একটা রোবটের মতো হয়ে আছে। কিন্তু হঠাৎ করেই একদিন তার ভিতরের আসল রূপটা বেরিয়ে আসে। এমন চুপচাপ থাকা মানুষগুলো যদি হঠাৎ একদিন ক্ষেপে ওঠে, তাহলে তাদের দেখলে মনে হয় অসুরের হারিয়ে যাওয়া যমজ ভাই। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। এই ভদ্রলোকের নাম ম্যানসেল। 2 সন্তান আর সুন্দরী স্ত্রীকে নিয়ে তার সুখের সংসার। সারাদিন অফিসের কাজ সেরে বাসায় এসে খাওয়া আর রাত হলে ঘুমিয়ে পড়া। নির্দিষ্ট একটা চক্রের মধ্যে আটকে আছে ম্যানসেলের জীবন। সে মাঝে মাঝে তার অতীতের জীবন নিয়ে ভাবে, কি ছিল আর এখন কি হলো। একদিন রাতের বিছানায় শুয়ে এইসব ভাবতেই কিসের যেন একটা শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে। বাড়িতে কেউ ঢুকে পড়েছে জানার পর সে পুলিশকে ফোন দিতে যাবে, আর সাথে সাথেই একটা চোর এসে ওর দিকে পিস্তল ধরে টেলিফোন রাখতে বলে। ভয় পেয়ে টেলিফোন রেখে দেয় সে চোরদেরকে বলে, আমি কোনো হাঙ্গামা চাই না। টেবিলের উপর একটা বাটি দেখিয়ে বলে, এখানে যা আছে তাই, আর কোনো ক্যাশ টাকা আমার কাছে নেই। সে ডেবিট কার্ড ব্যবহার করে। তারপর ওদের একজন ম্যানসেলের হাতের ঘড়িটা খুলে নেওয়ার সময় সে খেয়াল করে ওই চোরের হাতে একটা টেটু আঁকা। এই ফাঁকে ওর ছেলে একটা চোরকে ধরে ফেলেছিল। এদের মধ্যে একজন ছিল মহিলা চোর, মানে চুন্নি। সে ফিরে গিয়ে ওর ছেলেকে আক্রমণ করতে যাবে। ঠিক সেই সময় ম্যানসেল একটা গল্ফ স্টিক তুলে নিয়ে মাইর বসিয়ে দেবে। এমন সময় হঠাৎ থমকে যায়। কি হলো বুঝলাম না। সে তার ছেলেকে সাহায্য না করে উল্টো চোরকে ছেড়ে দিতে বলে। চোরটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই সে উঠে কষে একটা ঘুষি মারে ওর ছেলের নাক বরাবর। কি একটা অবস্থা। তারপর আমাদের দেখানো হয় বাড়িতে পুলিশ এসেছে, ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে। সবকিছু শোনার পর পুলিশ যখন বুঝতে পারে যে আসলে ম্যানসেল ইচ্ছা করেই চোরদের ছেড়ে দিয়েছে, তখন সে ম্যানসেলকে একটু ঠেস মেরে কয়েকটা কথা শুনিয়ে দেয়। নিজের ছেলেকে বাবার সামনে কেউ মেরে গেল, আবার যাওয়ার সময় চুরিও করে নিয়ে গেল, আর ওর হাতের গল্ফ স্টিক থাকতেও সে ওদেরকে ধরতে পারেনি। সে কিভাবে একজন পুরুষ মানুষ হয়। এই ঘটনার পর থেকে ওর ছেলে ম্যানসেলকে একটু অন্যভাবে বুঝতে শুরু করে। মানে তার প্রতি বাবার ওই সম্মানটা আর আগের মতো নেই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যানসেল তার অফিসে বসে একটা রেডিওতে কথা বলছে। কিন্তু এই রেডিও দিয়ে সে কার সাথে কথা বলে? আমরা শুনতে পাই ওই রেডিওতে এক ভদ্রলোক ওর কাছ থেকে গত রাতের চুরি হওয়ার ঘটনা শুনতে যাচ্ছে, আর বলে সে নাকি চোরদের না ধরে ছেড়ে দিয়েছে। তখন ম্যানসেল ওকে জানায় আসলে ওই চোরের পিস্তলটা ছিল অনেক পুরনো, আর সেটাতে কোনো গুলি ছিল না, তাই সে ইচ্ছা করে ওদেরকে আক্রমণ করেনি। রেডিওর ওপাশ থেকে ওই ভদ্রলোক ওকে বলে, আমি জানি তোমার মাথায় এখন শুধু ওই চিন্তায় ঘুরপাক খাচ্ছে, যত তাড়াতাড়ি পারো ওই ঘটনা মাথা থেকে মুছে ফেলো। তারপর অফিসের কাজ শেষে বাসায় ফিরতেই ওর ছোট মেয়েটা ওকে জানায় তার পছন্দের খেলনাটা সে খুঁজে পাচ্ছে না। ম্যানসেল বলে, তুমি সেটাকে কোথায় রেখেছিলে? তখন ওর মেয়ে ওই বাটিটা দেখিয়ে বলে, এইটাতে ছিল। ওর মনে পড়ে ওই বাটিটা থেকেই তো চোরেরা টাকা নিয়ে গেছে, তার মানে খেলনাটাও তাহলে ওদের কাছেই আছে। কি যেন মনে করে ম্যানসেল আর এক মুহূর্ত দেরি করে না, বাসা থেকে বেরিয়ে সোজা তার বাবার অ্যাপার্টমেন্টে চলে আসে। ওর বাবা ঘুমাচ্ছিল। আলমারি থেকে একটা জ্যাকেট গায়ে দিয়ে ওর বাবার FBI এর কার্ডটা নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে বলে রাখা ভালো, ওর বাবা FBI তে আগে চাকরি করত, এখন সে রিটায়ার্ড পারসন। সেখানে একটা পিস্তলও ছিল, কখন কোন কাজে লাগে কে জানে। সে পিস্তলটাও নিয়ে নেয়। ইতিমধ্যে ওর বাবা উঠে গেছে। ম্যানসেল বাবাকে জানায় খুব জরুরি একটা কাজ করতে হবে, তাই এখানে আসা। তখন ওর বাবা ওকে বলে, জরুরি কাজ বাকি রাখতে নেই, তাড়াতাড়ি সেরে ফেলো। ম্যানসেল শহরের ভিতর একটা টেটু শপে এসে নিজের পরিচয় দিয়ে একটা টেটু দেখায়, আর ওই টেটু সম্পর্কে জানতে চায়। কয়েকটা জায়গায় যাওয়ার পর সে কোনো সন্ধান পাচ্ছিল না। আসলে চোরদের পরিচয় বের করার জন্য সে এই টেটু দেখিয়ে তাদের ঠিকানা বের করতে চাইছিল। সবশেষে একটা টেটু শপে এসে ওই কার্ড দেখিয়ে নিজের পরিচয় দেয়, আর সাথে সাথেই সেখানকার একটা বৃদ্ধ লোক ওকে বলে, এই কার্ড অনেক পুরনো, আর এই কার্ডটাও তোমার না, তুমি এখানে কি জন্য এসেছো? এর মধ্যেই পিছন থেকে 2 জন লোক ওকে মারার জন্য চলে আসছে। ম্যানসেল তখন কিছু টাকা বের করে ওদেরকে দিয়ে দেবে, যাতে তাদের মধ্যে কোনো হাঙ্গামা বা মারামারি না হয়। টাকা দেওয়ার সময় তার জ্যাকেটের হাতাটা একটু সরে গেলে একটা টেটু বেরিয়ে আসে। এই টেটু ওই বুড়ো ভদ্রলোক দেখার পর টাকা তো নেই না, উল্টো সেখান থেকে ভয়ে বাইরে গিয়ে দরজার সব কটা সিটকে নিয়ে আটকিয়ে দেয়। কারণ ওই ভদ্রলোক জানতো এই টেটু কোনো সাধারণ মানুষদের জন্য ব্যবহার করা হয় না। আর কিছুক্ষণ পরেই হয়তোবা ব্যাপারটা বুঝতে পারবেন। এই ঘটনা দেখে এখানকার মালিক বুঝতে পারে সে আসলে সাধারণ কোনো মানুষ না। পরে সে স্বীকার করে নেয় যে এখানেই এই টেটু আঁকা হয়েছিল। ওদের ঠিকানা নিয়ে ম্যানসেল সোজা চোরদের বাড়িতে চলে আসে। এখানে এসেই সে চোরকে ধরে ফেলে, কিন্তু সে সবকিছু স্বীকার করে নেয় আর ওর কাছে ক্ষমা চায়। এই সুযোগে ওর হাতের ঘড়িটাও সে নিয়ে নিয়েছে। আজকে ম্যানসেলের একটা
আগ্রাসী রূপ দেখা গেল। সে চিৎকার করে ওকে বলে, আমার বাচ্চার খেলনা ফিরিয়ে দে, না হলে এক্ষুনি তোকে গুলি করে মেরে ফেলবো। এমন সময় পাশের রুম থেকে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছিল। ম্যানসেল সেদিকে গেলে দেখে একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে। আসলে এই দম্পতি বাচ্চার চিকিৎসার খরচ জোগানোর জন্য মাঝে মধ্যেই মানুষের বাড়িতে চুরি করে। কি বলবে বুঝে উঠতে পারছে না ম্যানসেল। রাগে ক্ষোভে বাইরে এসে ইটের দেয়ালে কয়েকটা ঘুষি মেরে নিজেকে শান্ত করে নেয়। তারপর বাসে করে সে আবার বাসার দিকে রওনা দেয়। চলতে চলতে হঠাৎ গাড়িটা কষে একটা ব্রেক মারে। জানালার বাইরে দেখে একটা গাড়ি থেকে কয়েকজন যুবক মাতাল অবস্থায় নেমে আসতেছে। ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটা আটকে গিয়েছিল। ওদের আচরণ দেখে এখানকার সবাই একটু ভয় পেয়ে যায়। ভিতরে ঢুকেই সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় তারা। যুবতী মেয়েটার সাথেও তারা বাজে আচরণ করতে থাকে। তখন ম্যানসেল সিট থেকে উঠে গাড়ির মহিলা চালককে গাড়ি থেকে বের করে দেয়। তারপর তার পিস্তলের গুলি কয়টা সব ফেলে দেয় নিচে। তার এই কর্মকাণ্ড দেখে এই ছেলেগুলো তাকে বলে, কাকু অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে যাও। কিন্তু তারা জানতো না জীবনের সমস্ত পাপের মাসুল আজকে কড়াই গন্ডায় দিতে হবে। আজরাইলের রূপ নাকি পিঁপড়াও হইতে পারে। একে একে সব কয়টা গুন্ডাকে ছানাবড়া করতে থাকে ম্যানসেল। ওরা ভাবতেও পারেনি এই মানুষটার কাছে এত সহজে ওদের এমন ভয়ঙ্কর পরিণতি হবে। মারামারির এক পর্যায়ে ম্যানসেল ওদের একজনকে নিয়ে জানালার কাঁচ ভেঙে বাইরে পড়ে যায়। অনেকক্ষণ ওদের সাথে একাই লড়াই করে সে একটু ক্লান্ত হয়েছে। ভদ্রমহিলার কাছে 1 মিনিট সময় নিয়ে আবার খোরাতে খোরাতে সে বাসে উঠে পড়ে। এই ফাঁকে মেয়েটিও বাস থেকে নেমে যায়। তারপর শুরু হয় পরের রাউন্ড। এবার সব কটাকে একত্রে করে ধোলাই শুরু করে দেয়। এর মধ্যেই সে খেয়াল করে একটা ছেলে ওই ফেলে রাখা পিস্তলে গুলি লোড করতেছে। আর এক মুহূর্ত সে দেরি করে না, লোহার পাইপ নিয়ে কষে কয়েকটা আঘাত করে ওর হাতে আর গলায়। ম্যানসেল বুঝতে পারে ছেলেটা নিঃশ্বাস নিতে পারছে না। তখন সে ওর কাছে গিয়ে গলায় একটা ফুটা করে কফি মগের একটা পাইপ ওই ফুটায় ঢুকিয়ে দেয়, যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। ইতিমধ্যেই সবার কাজ শেষ। বাইরে বেরিয়ে এসে ওই ভদ্রমহিলাকে তার মোবাইলটা দিয়ে সে তার বাড়ির দিকে চলে যায়। কি ভাবছেন ম্যানসেল কেমন করে এই কাজ করলো? তাহলে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করা দরকার। খেয়াল করে দেখেন, ওই টেটু শপে যাওয়ার পর তার হাতের টেটু দেখে এই ভদ্রলোক কেন ভয় পাইছিল? তার হাতে পোকার কার্ডের 7 আর 2 নাম্বার দিয়ে টেটু আঁকা ছিল। পোকারে 7 আর 2-কে একটি গার্বেজ হ্যান্ড বা জ্যাং হ্যান্ড বলা হয়। মানে এই নাম্বারটি অশনি নাম্বার হিসেবে পরিচিত। আর এই টেটু শুধু নির্দিষ্ট এক শ্রেণীর মানুষদের জন্য প্রোভাইড করা হয়। সরকারের বিরুদ্ধে যারা গুপ্তচর বৃত্তি করে তাদেরকে শায়েস্তা করাই ছিল ম্যানসেলের প্রধান কাজ। আর এই পেশায় যারা কাজ করে তারা অত্যন্ত রাগী ও হিংস্র স্বভাবের হয়ে থাকে। কিন্তু সে এখন কেন এত সাধারণ জীবন যাপন করে, আর একটু পরেই হয়তো বা তা জানতে পারবেন। বাড়িতে আসার পর ওর স্ত্রী ওকে দেখে অবাক হয়। এই অবস্থায় আপনার সাথে কি হতো? হয়তো আপনার স্ত্রী আপনাকে এমন অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে দিত। কিন্তু এখানে ব্যাপারটা একদম অন্যরকম। আসলে একসময় ওর স্ত্রী এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই এখন আর তেমন কিছু মনে হয় না। কিন্তু তার ওই কাজের কথা সন্তানেরা জানতো না। তারা জানতো তার বাবা একজন অত্যন্ত সহজ সরল সাদাসিধে মানুষ। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় এক ভদ্রলোক একটা পার্টিতে জয়েন করছে। ওর নাম ইউলিয়ান। সে একজন রাশিয়ান মাফিয়া। বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবসা, স্মাগলিং এইসব ছিল তার প্রধান কাজ। আর সেই সাথে সে একটা রাশিয়ান সংগঠনের প্রধান ছিল। ওই সংগঠনের সমস্ত টাকা পয়সার দায়িত্ব ছিল তার হাতেই। ওই পার্টিতে নতুন একজন মাফিয়া ইউলিয়ানকে সেদিন ভালোভাবে সম্মান না করার কারণে একটা ওয়াইনের গ্লাস ভেঙে আগে ওর চোখে আঘাত করে, তারপর ওর গলা কেটে সেখানেই মেরে ফেলে। ঠিক সেই সময়ে ওর কাছে একটা কল আসে। ওকে জানানো হয় তার ছোট ভাই এখন হাসপাতালে ভর্তি আছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। তাড়াতাড়ি সে হাসপাতালে চলে আসে। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। ডাক্তার জানায় এখন একমাত্র ভরসা উপরওয়ালার হাতে। তখন সে অন্য একজনের কাছে এসে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চায়। যখন সে বুঝতে পারে যে শুধুমাত্র একটা মানুষ তাদেরকে এমন হাল করেছে, তখন ইউলিয়ান একটা চেয়ার দিয়ে ওকে বেধড়কভাবে পেটাতে শুরু করে। একেই বলে মরার উপর খড়ার ঘা। সে বিশ্বাসই করতে পারছিল না যে একজন মানুষ কিভাবে এতগুলো মানুষকে মেরে তক্তা বানিয়ে দিতে পারে। ইউলিয়ান একজনকে জিজ্ঞেস করে যে সে কিভাবে ওই লোকটার সাথে যোগাযোগ করতে পারবে। তখন একজন একটা ভিজিটিং কার্ড বের করে ওর সামনে ধরে। ওই মারামারির সময় ম্যানসেলের ওই ভিজিটিং কার্ডটা সেখানে পড়ে গিয়েছিল। এদিকে আজ ম্যানসেলের মন অন্যান্য দিনের থেকে বেশ আলাদা। পরিবারের সাথে সে আজ ভালোভাবে সময় কাটাচ্ছে। এমন সময় একটা ফোন কল আসে। ওপাশ থেকে ওর কাছে গত রাতের ঘটনা সম্পর্কে জানানো হলে সে বলে এটা বাড়ির ফোন নাম্বার, এখানে কল দিয়ে এসব কথা বলা নিষেধ। মানে ও বাইরে যাই করুক না কেন পরিবারের কারো প্রতি যেন তার সামান্য প্রভাবও না পড়ে, সেই দিক থেকে সে খুবই সচেতন। অফিসে এসে মোবাইলে দেখে একটা মেসেজ আসছে। এখানে লেখা ছিল তুমি এখন সেলুনে যাও। ম্যানসেল যদিও তার আগের পেশা ছেড়ে দিয়েছিল, কিন্তু তাদের মধ্যে অফিসিয়ালি একটা কানেকশন আছে। তারপর আমাদের দেখানো হয় সে সেলুনে এসে একজন লোকের সাথে কথা বলছে। সে ওকে একটা ফাইল দিয়ে ইউলিয়ানের ব্যাপারে জানতে চায়।
আর ওকে সাবধান করে দিয়ে বলে ও কিন্তু যে কোনো সময় তোমাকে অথবা তোমার পরিবারের উপর হামলা করতে পারে। ইউলিয়ান এখানকার সমস্ত রাশিয়ান মাফিয়াদের লিডার, আর তার সংগঠনের সব তথ্য ইতিমধ্যে ম্যানসেলের কাছে চলে আসছে। সব তথ্য দেখে ম্যানসেল একটা সিদ্ধান্ত নেয়। এদিকে ইউলিয়ানও লেগেছে ওর খোঁজে। নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ যদি না নিতে পারে তাহলে এই ক্ষমতা আর টাকার পাহাড় দিয়ে সে কি করবে। রাতের বেলা ম্যানসেল বাড়ির সবাইকে নিয়ে খেতে বসছে। এমন সময় বাইরের দিকে নজর যায় তার। বিপদ এখন ঘরের কাছে। তাড়াতাড়ি সবাইকে সেখান থেকে একরকম জোর করেই তুলে নিয়ে বেসমেন্টের দিকে যায়, আর নেটের কানেকশন বন্ধ করে দিয়ে তার স্ত্রীকে বলে এখানে যাই হোক না কেন সে যেন পুলিশকে খবর না দেয়। বাইরে এসে বিদ্যুতের মেইন সুইচ অফ করে দেয়। এর মধ্যেই ইউলিয়ানের লোকজনও বাড়িতে ঢুকে পড়েছে। হাতে শুধু একটা লাঠি। আগে পিছন থেকে আক্রমণ করে, তারপর সামনেরটাকে ধরে। এভাবে একে একে যাকে পাচ্ছে সেভাবে মারছে। ফল কাটার চাকু থেকে শুরু করে কেটলির গরম পানি, কোনোটাই বাদ রাখেনি। এর ফাঁকেই একজন পিছন থেকে এসে ওকে বিদ্যুতের শক দিয়ে অজ্ঞান করে দেয়। এখানে আসার আগেই ইউলিয়ান ওদেরকে বলে দিয়েছিল যে ম্যানসেলকে সে জীবিত দেখতে চায়, তাই ওকে গাড়িতে তুলে নিয়ে তারা ইউলিয়ানের কাছে রওনা দেয়। খানিক যেতেই ম্যানসেলের চেতনা ফিরে আসে। হাত বাঁধা, কিচ্ছু করার নেই, কিন্তু ওর কাছে এসব যেন অতি সাধারণ বিষয়। কোনো রকম চিন্তা ভাবনা না করেই তার হাতের বৃদ্ধাঙ্গুলি সে নিজেই ভেঙে দেয়, হ্যান্ডকাফটা খুলে ফেলে। গাড়ির সাথে থাকা স্ট্রিং গিসার হাতে নিয়ে পিছনের সিটে কষে একটা লাথি মারে। তারপর ওই গ্যাসের বোতল ওদের দিকে তাক করে গ্যাস ছাড়তে থাকে, যার ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খানিক যেতেই গাড়িটা একটা খাম্বায় ধাক্কা লেগে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। ম্যানসেল বাইরে এসে দেখে একজনের পেটে 2টা ধাতব পাত ঢুকে আছে। বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তাড়াতাড়ি সেখান থেকে সে বাড়ির দিকে ছুটতে থাকে। এর মাঝেই সে তার বাবার সাথে কিছু প্রয়োজনীয় কথা সেরে নেয়। আপনারা তো আগেই দেখেছেন ওর বাবা একজন সাবেক FBI সদস্য। তার বয়স হলে কি হবে, বাবা আর ছেলে যে একটু পরে কি মহামারী শুরু করতে যাচ্ছে খানিক পর তা টের পাবেন। ম্যানসেল বাড়িতে এসে এখানকার অবস্থা দেখে ভেবাচাকা খেয়ে যায়। অন্যদিকে বউ বাচ্চাকে নিচের ঘরে আটকে রেখেছে, তাই এদিকে সময় নষ্ট না করে সে আগে ফ্রেশ হয়ে নেয়। যেইটা মরার সেটা তো মরছেই। বেসমেন্টের দরজা খুলে ওদেরকে বাইরে নিয়ে আসতেই ওর স্ত্রী খানিকটা ভয় পেয়ে যায়। ওর মেয়ের চোখে হাত দিয়ে বাইরে নিয়ে আসে সবাইকে। এখনকার পরিস্থিতি ততটা সুবিধার না, তাই সবাইকে নিয়ে গাড়িতে করে ওদেরকে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। মুভির এইখানে এসে আমরা ম্যানসেলের এই আগের ভয়ানক রূপ পাল্টিয়ে এখনকার সাধারণ মানুষ হওয়ার কাহিনী জানতে পারি। কোনো একটা মিশনে সে এক ব্যাংক চোরকে মারতে গিয়েছিল, কিন্তু ওই চোর ওকে নানান অজুহাত দেখিয়ে তার স্ত্রী সন্তানের কসম দিয়ে সে এই কাজ আর কোনোদিনও করবে না বলে ওকে কথা দিয়েছিল। কি যেন মনে করে ম্যানসেল ওকে ছেড়ে দেয়। কিছুদিন পর যখন ওর খবর নিতে যায় তখন সে অবাক হয়। সে সত্যি ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসছে। এখন পরিবার নিয়ে সে সুখে শান্তিতে বাস করতেছে। এই দৃশ্য ম্যানসেলের মনে একটা পরিবর্তন নিয়ে আসে। তারপর সে তার বসকে বলে তার ওই কাজ থেকে সে এখন অব্যাহতি চায়। সবকিছু ছেড়ে দিয়ে সে একটা অফিসে রেগুলার জব শুরু করে দেয়। কিন্তু সে জানতো এইভাবে সে বেশি দিন চলতে পারবে না। অতি শীঘ্রই তার একটা বিস্ফোরণ হবে। যাওয়ার সময় সে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। বাইরে এসে তার পড়শির ওই গাড়িটা নিয়ে সাই করে ছুটে চলে তার অফিসের দিকে। আসার সময় সে বাড়ি থেকে অনেকগুলো টাকা এবং স্বর্ণের বার নিয়ে আসছিল। অফিসের বসকে ডেকে নিয়ে ওই নগদ টাকা ও স্বর্ণের বারগুলো টেবিলে ঢেলে দিয়ে জায়গা ফাঁকা করতে বলে। কিন্তু ওই মালিকের ছেলে প্রথমে রাজি না হয়, তাকে শেষ পর্যন্ত ওর নিজের রূপটাকে একটু বের করতে হয়েছিল। এই ঘটনার পর অবশ্য ম্যানসেল ওকে সরি বলছিল। এদিকে ওর বাবাকে মারার জন্য ইউলিয়ানের 2 জন গুন্ডা তার নার্সিং হোমে চলে আসে। কিন্তু এই বুইরা যে কি জিনিস তারা প্রথমে বুঝতে পারে নাই। সে আগে থেকেই একটা রাইফেল তার চাদরের নিচে রাখছিল। যখন ম্যানসেল তাকে ফোন করছিল তখন থেকেই সে প্রস্তুতি নিয়ে আছে। অন্যদিকে ম্যানসেল তার অফিসটাকে পুরো একটা যুদ্ধের ময়দান বানিয়ে রেখেছে। পুরনো যত অস্ত্র আছে সব দিয়ে নানান ধরনের আজব কিছু মরণমুখী অস্ত্র বানিয়ে রাখে। তারপর গাড়িতে করে একটা তেলের ট্যাঙ্ক নিয়ে সোজা চলে আসে ইউলিয়ানের ওই গোডাউনে। ইউলিয়ানের দায়িত্বে থাকা ওই রাশিয়ান গ্যাংদের সমস্ত টাকার ক্যারেট এখানে রাখা আছে। এখানকার দেয়ালে টাঙানো একটা ছবি দেখে ওর খুব ভালো লাগে। শুধু ওইটা বাদে বাকি যা কিছু আছে সবকিছু তেহেস নেহেস কার দিয়া। তারপর পানির লাইনে তেল ঢেলে দিয়ে সেগুলোকে ওই টাকার ক্যারেটের উপর ফেলে দেয়। এই ঘটনা জানার পর ইউলিয়ানের যে কিরকম একটা ফাটা ফাটবে তা ভাই এক্সপ্লেইন করে আপনাকে বোঝাতে পারবো না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কাজ সেরে ম্যানসেল ইউলিয়ানের পার্টিতে এসে আরামে বসে ডিনার করছে। কি যে মজা! ওর সাহস দেখে ইউলিয়ান কি করবে বুঝতে পারে না। পুরো শহরে লণ্ঠন লাগিয়ে সে যাকে খুঁজতেছে সেই কিনা তার খাঁচায় এসে বসে আছে। ম্যানসেল আস্তে করে সাদা রুমালটা সরিয়ে নিলে সবাই একটু শান্ত হয়। ইউলিয়ান সবাইকে এখান থেকে যেতে বলে, কারণ ম্যানসেল ওর সাথে কিছু প্রয়োজনীয় কথা বলবে। ম্যানসেল শান্ত গলায় ওকে বলে, আমার ভিতরের জানোয়ারটা আজ অনেক দিন পর জেগে উঠছে। এখন জানোয়ারটাকে শান্ত করতে হলে কিছু গোলযোগ লাগাতে হবে, আর সেজন্য আমি তোমার টাকার গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন
এরকম সিআইএ এজেন্ট, সাইকো কিলার আর সিরিয়াল কিলার এই টাইপের মানুষেরা একটু অন্যরকম হয়ে থাকে। পুরা টাকার বান্ডিল দেখে ইউলিয়ানের যা অবস্থা তা দেখার মতো একটা সিন ছিল বস। যাই হোক, তারপর ওকে ওপেন থ্রেড দিয়ে হ্যান্ডমাইন হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে কখন ইউলিয়ান বাইরে আসবে। খানিক অপেক্ষা করার পর ইউলিয়ান বাইরে আসলে ম্যানসেল গাড়ি স্টার্ট দিয়ে সাই করে ছুট দেয়। ম্যানসেল চাইছিল ইউলিয়ান যেন ওর পিছু নেয়, তাই ওর সামনে গিয়ে সরাসরি ওকে হিট দিয়ে আসছে। অবশ্য হিট কাজেও লেগেছে। এর মধ্যেই ম্যানসেল ওর অফিসে এসে পড়ছে। চারপাশে শুধু গুলির আওয়াজ। এমন সময় ম্যানসেলের বাবা একটা রাইফেল নিয়ে এসে ছেলেকে সেখান থেকে ভেতরে নিয়ে যায়। ইউলিয়ানের লোকজনও চলে এসেছে। আসলে ম্যানসেলের বাবা অনেকদিন থেকে রিটায়ার্ডে আছে। খাওয়া, ঘুম, শুয়ে থাকা, বসে থাকা, ঘুরে বেড়ানো এসব করতে করতে নাকি সে বোর হয়ে আছে। আজকে বাপ বেটা মিলে একসাথে মারপিট করতে পারবে বলে তার খুব ভালো লাগছে। এর মধ্যেই আবার আরেকজন ওদের সাথে যোগ দেয়। ওই সেই লোকটা যার সাথে ম্যানসেল মাঝে মাঝে রেডিওতে কথা বলতো। গোলাগুলির এক পর্যায়ে ওদের সব গুলি শেষ হয়ে যায়। ঠিক সেই সুযোগটা ইউলিয়ান কাজে লাগায়। তারা তিনজনেই ইউলিয়ানের কাছে ধরাশায়ী হয়ে পড়ে। ওদিকে ইউলিয়ান ওই টাকার জ্বালায় এখনো জ্বলছে। ও ম্যানসেলকে বলে, তোর যদি কোনো কিছুর দরকারই হতো তুই আমাকে বলতি, কিন্তু তুই কেন আমার টাকার গোডাউনে আগুন লাগাইলি বলে আর গুলি চালায়। এই ফাঁকে ম্যানসেল একটা বুদ্ধি বের করে। একটা বুলেট প্রুফ গ্লাসের উপর ওই হ্যান্ড মাইনটা রেখে সবাইকে বলে, আগে পরে কোনো এক সময় আমাদেরকে মরতেই হবে, তাই এখনই রিস্কটা নিয়ে নেই। বলতে বলতেই সে ইউলিয়ানের দিকে একটা দৌড় লাগায় আর হ্যান্ড মাইনের চাবির মাথাটা মুখে ধরে থাকে। কাছে আসতেই ওটাকে টান দিয়ে খুলে দেয়। ধাম করে একটা বিস্ফোরণে দুজন দুদিকে ছিটকে পড়ে। ইউলিয়ান সেখানেই মারা যায় আর ম্যানসেল কোনো মতে ওই গ্লাসটার কারণে বেঁচে গিয়েছিল। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ম্যানসেল একটা বিড়ালের বাচ্চা আর ওই ছবিটা নিয়ে দুইজন পুলিশের সামনে বসে আছে। ওর পরিচয় জানতে চাইলে সে সুন্দর করে উত্তর দেয়, ওর নাম নোবডি। তারা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু ম্যানসেল ওকে জানায় আসলেই ওর নাম নোবডি। হ্যাঁ, ওর নামই নোবডি। প্রাতিষ্ঠানিক নাম ভিন্ন হলেও ওর অফিসিয়াল নাম ছিল নোবডি। তারপর ওদের দুজনের কাছে একই সময়ে তাদের ফোনে কল আসে। ফোন রিসিভ করার পর দুজনের মুখ একদম ভোতা হয়ে যায়। মানে উপর থেকে নির্দেশ আসছে, ওকে ছেড়ে দিতে হবে। আর এই ঘটনার মধ্য দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। আসলে এই মুভির গল্প আপনাদের সাথে শেয়ার করে হয়তো কিছু থ্রিল দিতে পেরেছি, কিন্তু মুভিটা দেখে আমি যতটা এনজয় করতে পারছি আপনাদের হয়তো তার কিছুই দিতে পারিনি। যাই হোক, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।